সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি যে ভিডিওটি আপলোড করব তা হলো নবম শ্রেণীর রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের দ্বিতীয় পর্বের ক্লাস। এই পর্বের আলোচ্য বিষয়গুলো আমি এখানে উল্লেখ করেছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। প্রথমেই আছে আইসোটোপ। বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট 3টি কার্বন পরমাণু এখানে আছে, যাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা একই। প্রথম পরমাণুটির ভর সংখ্যা হচ্ছে 12। আর আমরা জানি মৌলের পরমাণুর ভর সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। তাহলে প্রথম পরমাণুটিতে প্লুটন আছে 6টি, নিউট্রন আছে 6টি। দ্বিতীয় পরমাণুটিতে প্রোটনের সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 7 এবং তৃতীয় পরমাণুটিতে প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 8। অর্থাৎ এ থেকে স্পষ্টই বোঝা যায় যে এদের ভর সংখ্যার যে বিভিন্নতা, এর মূল কারণ হচ্ছিল এই নিউট্রন সংখ্যার ভিন্নতা। অর্থাৎ একই মৌলের বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু অর্থাৎ আইসোটোপ হওয়ার মূল কারণ হচ্ছে পরমাণুসমূহের নিউট্রন সংখ্যার ভিন্নতা। তাছাড়া হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে। এই 7টি আইসোটোপের মধ্যে হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর হচ্ছিল ট্রিটিয়াম, এই 3টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়। আর বাকি যে 4টি আইসোটোপ আছে, এই 4টি আইসোটোপ গবেষণাগারে সংশ্লেষণ করা। তেজস্ক্রিয় আইসোটোপ। প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে তৈরি যে আইসোটোপগুলো আছে, এদের সংখ্যা প্রায় 1300 ছাড়িয়েছে। এইসব আইসোটোপগুলোর কিছু কিছু আইসোটোপ আছে সুস্থিত, কিন্তু অধিকাংশ আইসোটোপই অস্থিত। অস্থিত আইসোটোপগুলো বিভিন্ন ধরনের রশ্মি, যেমন আলফা, বিটা, গামা বিকিরণ করে একই মৌলের অন্য একটি আইসোটোপ অথবা অন্য মৌলের আইসোটোপে পরিণত হয়। পরমাণুর এই ধরনের যে ধর্ম, সেই ধর্মটাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। আর এ ধরনের আইসোটোপগুলোর নামই হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। যেমন ইউরেনিয়াম। ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় মৌল, ফলে ইউরেনিয়ামের পরমাণুটি গামা রশ্মি বিকিরণের মাধ্যমে থুরিয়াম ও হিলিয়াম পরমাণুতে পরিণত হয়। আর এই ধরনের আইসোটোপগুলোই হচ্ছে
তেজস্ক্রিয় আইসোটোপ। চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, খাদ্য সংরক্ষণে, বিদ্যুৎ উৎপাদনে, নানা ক্ষেত্রে আইসোটোপ এবং তেজস্ক্রিয় আইসোটোপকে ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের পাঠ্যপুস্তকে আইসোটোপ এবং তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এবং তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবে, কারণ এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। আপেক্ষিক পারমাণবিক ভর। কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের কত গুণ ভারী, তাই হচ্ছে ওই মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। বর্তমানে কার্বন 12 আইসোটোপের ভরের 12 অংশকে পারমাণবিক ভরের প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। ফলে সংজ্ঞানুসারে, অর্থাৎ আধুনিক সংজ্ঞানুসারে, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর বাই একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12 অংশ। সুতরাং অক্সিজেনের পারমাণবিক ভর 16 বলতে বোঝায় একটি অক্সিজেন পরমাণুর ভর একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12 অংশের 16 গুণ। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর যদি 4.482 × 10⁻³ গ্রাম হয় এবং একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12 অংশের ভর যদি 1.66 × 10⁻24 গ্রাম হয়, তাহলে অ্যালুমিনিয়াম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হবে অ্যালুমিনিয়াম মৌলের একটি পরমাণুর ভর, অর্থাৎ 4.482 × 10⁻23 গ্রাম, আর নিচে হবে কার্বন 12 আইসোটোপের ভরের 12 অংশের ভর, অর্থাৎ 1.66 × 10⁻24 গ্রাম, অর্থাৎ 27। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুইটি ভরের অনুপাত। আর আমরা জানি একই জাতীয় দুইটি রাশির অনুপাত তার কোনো একক হয় না, ফলে আপেক্ষিক পারমাণবিক ভরেরও কোনো একক নেই। কোনো মৌলের একটি পরমাণুর ভরকে প্রমাণ হিসেবে ধরে তার সাপেক্ষে অপর কোনো মৌলের একটি পরমাণুর ভর কত গুণ ভারী, তা একটি আপেক্ষিক রাশি। ফলে
আপেক্ষিক পারমাণবিক ভরকে আপেক্ষিক ভর বলা হয়ে থাকে। এবার দেখাবো কিভাবে আইসোটোপের শতকরা পর্যাপ্ততার পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে। একটি হলো যার পারমাণবিক ভর হচ্ছিল 35, আরেকটি হলো যার পারমাণবিক ভর হচ্ছিল 37। প্রকৃতিতে পর্যাপ্ততার দিক থেকে এই আইসোটোপটি আছে 75%, আর এই আইসোটোপটি আছে 25%। আমরা জানি কোনো মৌলের একাধিক আইসোটোপ যদি প্রকৃতিতে থাকে তাহলে তাদের নিজ নিজ শতকরা পরিমাণ ও ভরের গুণফলের সমষ্টিকে 100 দ্বারা ভাগ করলে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যায়। তাহলে ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান এই আইসোটোপটির পারমাণবিক ভর গুণ শতকরা পরিমাণ যোগ 37 গুণ 25/100। ক্যালকুলেশন করলে যা পাওয়া যাবে তা হচ্ছে 35.5। অর্থাৎ ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। এবার আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর থেকেই নির্ণয় করা যায়। আমরা যাকে পারমাণবিক ভর বলি প্রকৃতপক্ষে তাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, এবং যাকে আমরা আণবিক ভর বলি প্রকৃতপক্ষে তাই হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। কাজেই আপেক্ষিক আণবিক ভর বের করতে অনুষ্ঠিত পরমাণুসমূহের আপেক্ষিক পারমাণবিক ভর জানতে হবে। যেমন সালফিউরিক অ্যাসিড, এর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে 2টি, এবং আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছিল 1। সালফার, যার পারমাণবিক ভর হচ্ছিল 32, অক্সিজেন যার পারমাণবিক ভর হচ্ছিল 16। তাহলে সালফিউরিক অ্যাসিড এর আপেক্ষিক আণবিক ভর সমান 1/2, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আর হাইড্রোজেন পরমাণু আছে 2টি, প্লাস 32 × 1 সালফারের ক্ষেত্রে, প্লাস অক্সিজেন আছে 4টি, 16 × 4, 2 প্লাস 32 প্লাস 64, 92, 98। এই 98 হচ্ছে
সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর। আশা করি একইভাবে তোমরা সকল মৌল বা যৌগের আপেক্ষিক আণবিক ভর বের করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।